আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচার স্বাস্থ্য কথায়। সাথে আছি আমি ডক্টর জান্নাতুন নাইম। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রোস্টেটের প্রদাহজনিত সমস্যা ও তার সমাধান। এই বিষয়ে কথা বলবো আমাদের আজকের অতিথি ডক্টর রনিন বিশ্বাস স্যারের সাথে, যিনি বর্তমানে বিআরবি হসপিটালস লিমিটেডে ইউরোলজি এবং এন্ড্রোলজি বিভাগে কনসালট্যান্ট হিসেবে নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করছেন। চলুন পরিচিত হয়ে নিচ্ছি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রোগ্রামে আমাকে দাওয়াত দেওয়ার জন্য। ধন্যবাদ স্যার। আমাদের আলোচনা শুরু করব তার আগে দর্শক আপনাদের উদ্দেশ্যে বলছি, প্রোস্টেটের প্রদাহজনিত সমস্যা নিয়ে কথা বলবো আজ। এই বিষয়ে আপনার যে কোনো প্রশ্ন থাকলে প্রশ্নটি কমেন্টের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিন। চেষ্টা করব আমাদের লাইভ চলাকালীন সময়ের মধ্যে আমাদের অতিথির কাছ থেকে জেনে আপনার প্রশ্নের উত্তরটি জানিয়ে দেব। আলোচনার শুরুতেই জানতে চাচ্ছি স্যার, যে প্রোস্টেটের প্রদাহ বা প্রোস্টাটাইটিস বলতে আসলে আমরা কি বুঝি? যে কোনো প্রদাহ হলে হয় কি যে আপনার মানে ওই জায়গাটাতে যেটা ইনফেকশন যেটা বলি, তো প্রদাহের কারণে জায়গাটা ফুলে যাওয়া। আর প্রোস্টেট গ্ল্যান্ডের প্রদাহ মানে প্রোস্টেটাইটিস বলতে আমরা যেটা বুঝি, প্রোস্টেট গ্ল্যান্ডটা হচ্ছে একটা ওয়ালনাট টাইপের একটা অর্গান, যেটা আমার মূত্রথলির নিচে পায়খানা রাস্তার উপরে থাকে এবং যেটার ভিতর দিয়ে আমার প্রস্রাবের রাস্তাটা চলে আসে। তো ওখানে ইনফেকশন হলে যেটা হয় যে প্রোস্টেট গ্ল্যান্ডটা ফুলে যায় স্বাভাবিকভাবে, তখন বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দেয়। এই যে প্রোস্টাটাইটিস বা প্রোস্টেটের প্রদাহ নিয়ে আমরা কথা বলছি, এই রোগটি আসলে কাদের ক্ষেত্রে বেশি হয়, কোন বয়সে? ইউজুয়ালি প্রোস্টাটাইটিসটা হয় আপনার ইয়াং বয়সে। এই ইয়াংটা হতে পারে যে, আমি যদি বইয়ের ভাষায় কথা বলি তাহলে বলতে হয় যে 30 থেকে 50, কিন্তু আমি প্র্যাকটিক্যালি যেটা দেখেছি দেখা যায় যে 20 থেকে 50 এর মধ্যে সাধারণত প্রোস্টাটাইটিসের সমস্যাগুলো ইয়াং এজে মূলত ইয়াটা হয়। কেন হচ্ছে যে এত প্রোস্টাটাইটিসের রোগী পাওয়া যাচ্ছে, কি কারণে এই রোগগুলো হয়ে থাকে? এটা কিছুটা আছে আপনার মানে ব্যাকটেরিয়া জনিত কারণে হচ্ছে, কিছুটা আপনার পেলভিক যে মাসেলগুলো থাকে ওইখানে মাংসপেশি যেগুলো থাকে সেগুলো দুর্বলতার কারণে ওইখানে হচ্ছে, এবং সেখানেও যদি আপনার নার্ভ ইনজুরির কারণেও সেখানে হতে পারে। আবার কিছু প্রোস্টাটাইটিস, যেমন প্রোস্টাটাইটিস আমরা যদি ভাগ করি 4টা গ্রুপে পাওয়া যায়, তো 4টা গ্রুপেরই 4 ধরনের উপসর্গ বা 4 ধরনের কারণ থাকতে পারে। আচ্ছা, এই প্রোস্টাটাইটিসের লক্ষণগুলো কি, বা আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে ওরা কিভাবে বুঝবে কখন চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত? একটা হলো যেটা বললাম যে 4 ধরনের প্রোস্টাটাইটিস হয়, তো প্রত্যেকটা গ্রুপেরই আলাদা আলাদা সিমটমগুলো থাকে। তো যদি আপনি কমনলি যদি আমরা ইয়াটা করি, সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্ট এসে আপনার কাছে কমপ্লেন করবে, যদি অ্যাকুট হয় দেখা গেল জ্বর থাকতে পারে, পাশাপাশিভাবে তার প্রস্রাবের যে সমস্যাগুলো, যেমন প্রস্রাবের জ্বালা পোড়া করা, প্রস্রাবের রাস্তার ভিতরে ব্যথা হতে পারে, বা তার ওই অন্ডকোষের ওই যে জায়গাটা সেইখানে ব্যথা হতে পারে। আবার এমন হতে পারে যে অনেক সময় বলতে পারে যে আমার মেলামেশা করার পরে আমার গিয়ে প্রস্রাবের রাস্তায় জ্বালা পোড়া করছে, সে ধরনেরও সমস্যা হতে পারে। আর যদি দীর্ঘমেয়াদী হয়ে থাকে সেক্ষেত্রে কি? চিকিৎসার কথা বলছেন? না, সেক্ষেত্রে লক্ষণগুলো কি একই ধরনের হবে নাকি? সেক্ষেত্রে একই ধরনের ম্যাক্সিমাম থেকে যায়, কিন্তু পাশাপাশিভাবে দেখা গেল যে যদি ক্রনিক আকার হয় সেক্ষেত্রে দেখা যায় আপনার জ্বরটা নাও হতে পারে। তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আবার অ্যাবসেস হয়ে যেতে পারে, জায়গাটাতে পুজ জমে যেতে পারে অনেক সময় যদি সঠিকভাবে চিকিৎসা না নিতে পারে। সেক্ষেত্রে আপনার ওই পেলভিক অর্গানের ওখানে ব্যথা হতে পারে, ঘন ঘন প্রস্রাব হতে পারে, প্রস্রাবের বেগ আসলে অনেক সময় দেখা যায় ধরে রাখতে পারছে না, এ ধরনের প্রবলেম হতে পারে। অনেক সময় আবার পেশেন্ট রিটেনশনও চলে যায়, মানে প্রস্রাবটাই বন্ধ হয়ে যায়, প্রস্রাব করতে পারে না, এরকমও হতে পারে। যখন আপনাদের কাছে স্বাভাবিকভাবে এই ধরনের রোগীগুলো আসে, সেই ক্ষেত্রে কিভাবে নিশ্চিত করা হয় যে ওনার আসলেই প্রোস্টাটাইটিস বা অন্য কোনো রোগ না? হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে অন্য একটা অসুখ নিয়ে এসেছে, সেটার থেকে আপনি ফিজিক্যাল এক্সাম করতে গিয়ে প্লাস পেশেন্টের হিস্ট্রি নিতে গিয়ে আপনি জিনিসটা বের করতে পারবেন। আর পেশেন্ট যখন আপনার কাছে আসবে স্বাভাবিকভাবে আপনাকে প্রপার হিস্ট্রিটা নিতে হবে। পেশেন্টের সঙ্গে ভালো মানে কথা বললেই তখন দেখবেন যে পেশেন্টের দিক থেকে আপনি ম্যাক্সিমাম এটা পেয়ে যাচ্ছেন। এর পাশাপাশি হিস্ট্রি নেওয়ার পাশাপাশি আপনি যে সময় ফিজিক্যাল এক্সামটা করবেন, ফিজিক্যাল এক্সাম করতে গিয়ে বিশেষ করে আপনার রেকটাল এক্সামিনেশন যেটা আমরা বলি, ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, সেটা একদম মাস্ট প্রোস্টাটাইটিসের ক্ষেত্রে।
বিশেষ করে ইউরোলজির পেশেন্ট হইলেই। জি। এবং যখনই আপনি প্রোস্টেট গ্ল্যান্ড পালপেট করবেন, পালপেট করতে গেলেই দেখবেন যে সেখানে একটু এক ধরনের ব্যথা অনুভূত হচ্ছে, এবং কোনো কোনো পেশেন্ট যদি অ্যাকিউট ইয়াতে থাকে দেখবেন যে খুব সিভিয়ার পেইন হচ্ছে। আবার যদি অ্যাবসেস হয়ে যায় তখন দেখবেন প্রোস্টেটটা একটু কেমন বালজিং মানে চাপ দিলে মনে হবে যে একটু ফুলে আছে এরকম একটা ইয়া হতে পারে। সুতরাং আপনি প্রপার হিস্ট্রি প্লাস ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি কী ধরনের। এছাড়া পরীক্ষা নিরীক্ষা কী ধরনের করা হয়? পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে যেটা হয় যে সেটা হলো যে আপনি প্রস্রাবের পরীক্ষা করতে দেন, একটা ইউরিন রুটিন এবং ইউরিন কালচার। পাশাপাশিভাবে যেটা দরকার সেটা হচ্ছে যে আপনার প্রোস্টেটিক স্মিয়ার ফর কালচার। আমি প্রোস্টেটের যদি ম্যাসাজ করি তাহলে ওই যে একটা ফ্লুইডের মতো আসবে, সেটাকে যদি আমি পরীক্ষা করতে দিই সেখানেও আমি কী ধরনের ইনফেকশান আছে সে সম্পর্কে আমি জানতে পারবো। পাশাপাশিভাবে আল্ট্রাসোনোগ্রাম করা যেতে পারে। আল্ট্রাসোনোগ্রামটা একটা হলো যে আপনার কমন কিউবি যেটা আমরা করি সেটা একটা হতে পারে, আবার অনেক সময় পার রেক্টালও আল্ট্রাসোনোগ্রাম করা যায় প্রোস্টেট গ্ল্যান্ডে, সেভাবেও আপনি ফাইন্ড আউট করতে পারেন পরীক্ষা নিরীক্ষা। ইউরিন ইনফেকশনের সাথে প্রোস্টাটাইটিসের কোনো সম্পর্ক আছে কিনা? হ্যাঁ, এটা তো অবশ্যই আছে। আর পাশাপাশিভাবে যদি কোনো কারণে পেশেন্টকে ক্যাথেটার করতে হয়, ক্যাথেটার ইনডিউসড প্রোস্টাটাইটিস হতে পারে। অনেক সময় দেখা যায় যে পোস্ট প্রোস্টেট বায়োপসি, সেটার কারণে আপনার প্রোস্টেটের ইনফেকশন হতে পারে। আর একটা হলো যে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ যেটা আমরা বলি, সেটা থেকেও কিন্তু আপনার প্রোস্টেটের প্রবলেম হতে পারে। জি। এক্ষেত্রে চিকিৎসাগুলো কিভাবে করা হয়? চিকিৎসাটা মূলত বিভিন্ন ধরনের প্রোস্টেটাইটিসের আমরা কারণ জানতে পেরেছি, সবগুলোর ক্ষেত্রে কি চিকিৎসা একই রকম নাকি আলাদা আলাদা হবে? ডেফিনেটলি আপনার ইয়ার উপরে তো মানে কোন ধরনের প্রোস্টেটাইটিস সেটার উপরে কিছুটা ইয়া থাকবে। আর একটা হলো যে আপনার অ্যান্টিবায়োটিক থেরাপি দেওয়া। এটা প্রোস্টেটাইটিসটা এমন একটা অসুখ যেখানে আপনার লং টাইম অ্যান্টিবায়োটিক দিতে হয়, মিনিমাম 2 সপ্তাহ থেকে শুরু করে প্রায় 6 সপ্তাহ পর্যন্ত আপনাকে অ্যান্টিবায়োটিক দেওয়া লাগতে পারে। অ্যান্টিবায়োটিক থেরাপির পাশাপাশি আলফা ব্লকার আমরা দিতে পারি প্রস্রাবের যে সমস্যাগুলো থাকে সেটার জন্য। এইখানে আমরা পেইন কিলার ইউজ করতে পারি। আর আমি আমার ব্যক্তিগত ইয়ার ক্ষেত্রে যেটা বলবো, প্রোস্টাটাইটিসের ক্ষেত্রে আমার একটু বিশেষ আছে, দুর্বলতা আছে। তো আমি যেটা এখানে করেছি যে প্রোস্টাটাইটিস ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনার ফিজিওথেরাপিটাকে আমরা অ্যাড করতে পারি। বিশেষ করে আপনার যে গ্রুপটা আপনার ওই যে ক্রনিক পেলভিক পেইন সিনড্রোম যেটা প্রোস্টাটাইটিস বা ক্রনিক প্রোস্টাটাইটিস যেগুলো হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে ফিজিওথেরাপিটা খুব সুন্দর রোল প্লে করে। এখানে ফিজিওথেরাপির ভূমিকাটা কি? ওনারা বিভিন্ন ধরনের ওই যে পেলভিক ফ্লোর মাসেলের যে এক্সারসাইজগুলো আছেন, তারপরে ওইখানে আরও কিছু ট্রিগার পয়েন্ট আছে যেগুলোর ভিত্তিতে ওনারা যদি ওইভাবে থেরাপিটা দেন, দেখা যায় যে পেশেন্টের রিকভারিটা অনেক ব্যথাটা নিরাময় করা সম্ভব হয়। আবার পেশেন্ট যে সময় ক্রনিক আকার হয়ে যায়, পেশেন্টের হয় কি সাইকোলজিক্যালিও একটা ট্রমার মধ্যে পড়ে যান যে আমি এত ডাক্তার দেখাচ্ছি, ভালো হচ্ছি না। তো সেইখান থেকে তাকে বের করে আনার ক্ষেত্রেও একটা পেশেন্টের সাথে কাউন্সিলিংয়ের একটা ব্যাপার আছে। এই ক্ষেত্রে আপনি প্রয়োজনে সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিতে পারেন অথবা সাইকোলজিস্টের পরামর্শ নিতে পারেন। আর একটা যেটা বড় ব্যাপারটা হয় যে শুধু বাংলাদেশে না, ওয়ার্ল্ড ওয়াইড প্রোস্টাটাইটিস পেশেন্টগুলো একটু নেগলেক্টেড হয়, কারণ বিশেষ করে যে সময় ক্রনিক আকার হয়ে যায়। অ্যাকিউট থাকলে সেটা যদি আপনাকে প্রথমেই আপনার কাছে চলে আসে, মানে একজন নিউরোলজিস্টের কাছে যদি পেশেন্ট চলে আসে, ট্রিটমেন্টটা বেটার হয়। আবার ক্রনিক হয়ে গেলে হয় কি যে এই পেশেন্টগুলো হয় কি একজনের পর একজন কিছুদিন পর পর ডাক্তার চেঞ্জ করতে থাকে। জি, আপনার কথার মাঝেই আপনি বলছিলেন যে রোগীরা কিছুটা অনাস্থায় ভোগে, এবং তখন সেক্ষেত্রে কি চিকিৎসকের উপরে তাদের আস্থার ব্যাপারটা জানতে চাচ্ছি, যে তারা কতটুকু ভরসা করতে পারে তখন যে আমার চিকিৎসাটা সঠিকভাবে হচ্ছে। একটা হলো যে পেশেন্টকে সময় দেওয়া, পেশেন্টের সাথে কথা বলা, পেশেন্টকে যে কোনো ধরনের পেশেন্ট হোক, পেশেন্টকে ফার্স্টে আপনাকে আস্থায় নিতে হবে। এবং এই ধরনের পেশেন্টকে আমি সবসময় একটা কথা বলি যে একটা হলো যে ফার্মেসি থেকে ওষুধ খাওয়া বন্ধ, সেলফ ইয়াতে। আর একটা হলো যে সমস্যাটা হচ্ছে সেই ডাক্তারের কাছে যাওয়া, যে আমার যদি চোখের সমস্যা, আমি চোখের ডাক্তারের কাছে যাব। চোখের সমস্যা নিয়ে আমি জানি হাঁটুর ডাক্তারের কাছে না যাই। অবশ্যই। তো সেই কারণে বলবো যে প্রোস্টাটাইটিসের যে ব্যাপারটা আছে, এটার জন্য একদম
পারফেক্ট ইয়াটা হচ্ছে ইউরোলজিস্ট, এর বাইরে কোনো কিছু নাই। সুতরাং আপনাকে অবশ্যই ইউরোলজিস্টের কাছে যেতে হবে, এবং আপনি যদি পেশেন্টকে সময় দেন, পেশেন্টের থেকে প্রপার হিস্ট্রি নেন এবং ফিজিক্যাল এক্সাম করেন, তখন দেখবেন যে আপনি কারণগুলো পেয়ে যাবেন, এবং অ্যাকর্ডিং টু আপনার কজ আপনি যদি ট্রিটমেন্টটা কন্টিনিউ করেন, দেখবেন যে আপনি এটা থেকে বের করে নিয়ে আসা সম্ভব। এবং সেই ক্ষেত্রে পেশেন্টকেও একটু ওইভাবে কাউন্সিলিং করা যায়, হ্যাঁ আপনি যেহেতু একটা ক্রনিক আকার হয়ে গেছে, স্বাভাবিকভাবে আপনাকে সময় দিতে হবে। পেশেন্টকে এই জিনিসটা যদি বুঝাইতে পারেন আপনি, পেশেন্টও স্বাভাবিকভাবে তখন আপনাকে সময় দিবে। জি, কিন্তু যে বিষয়টি আমি জানতে চাচ্ছি, যে আপনি বললেন যে চোখের সমস্যা হলে চোখের ডাক্তারের কাছে যেতে হবে, হাঁটুর ডাক্তারের কাছে নয়। তো প্রোস্টেটের যখন সমস্যা হবে, তখন আমাদের দর্শকরা বা রোগীরা কিভাবে বুঝবে যে আমার ইউরোলজিস্টের কাছে যেতে হবে, অথবা আমার এখন চর্ম যৌন বিশেষজ্ঞের কাছে বা মেডিসিন বিশেষজ্ঞের কাছে যেতে হবে? এই বিষয়টা একটু আলোকপাত করবেন। এটা হলো যেমন ধরেন, এই যে আমাদেরকে অনেকে কিন্তু বলে মুতের ডাক্তার বলে, মানে ইউরোলজির বাংলা যদি আপনি ওইভাবে ইয়া করতে চান, তো তার মানে কি আপনার প্রস্রাব সংক্রান্ত যেগুলো সমস্যা হচ্ছে সেটার জন্য ইউরোলজিস্ট। তো সুতরাং প্রস্রাবের যে কোনো সমস্যা হলে, আপনার অন্ডকোষের কোনো সমস্যা হলে, স্বাভাবিকভাবে আপনি ইউরোলজিস্টের কাছে যদি যান, বিশেষ করে পুরুষ যদি হয়, এবং এই প্রোস্টাটাইটিস থেকেও কিন্তু আপনার সেক্সুয়াল ডিসফাংশনের প্রবলেম আসতে পারে, এবং এটা থেকেও কিন্তু আপনার পুরুষদের ক্ষেত্রে যে বন্ধ্যাত্বের যে সমস্যাগুলো হয়, আমার ওই প্রোস্টেট গ্ল্যান্ডে ওখান থেকেই তো আমার স্পামটা আসে। তো এই প্রোস্টেট গ্ল্যান্ডেও যদি আমার ইনফেকশন থাকে, সেটা থেকে কিন্তু আমার রিপ্রোডাক্টিভ সিস্টেমেও কিন্তু ইনফেকশনটা ছড়াতে পারে। সুতরাং সেইখান থেকেও কিন্তু আপনার বাচ্চা কাচ্চা নেওয়ার ব্যাপারে, যে আপনার ওয়াইফের কোনো সমস্যা নেই, কিন্তু আপনার সমস্যাটা থেকে যাচ্ছে। এবং এই যে একটা প্রাথমিক যে ইয়াটা, এটাকে যদি আপনি ট্রিট করতে পারেন, ইনফেকশনটাকে যদি ট্রিট করতে পারেন, তাহলে কিন্তু আপনি ওই যে পুরুষ বন্ধ্যাত্বের ইয়া থেকেও আপনি বেরিয়ে আসতে পারছেন। তো সুতরাং বন্ধ্যাত্বের যদি কোনো সমস্যা থাকে, সেটার জন্য ইউরোলজিস্টের কাছে যেমন যাবেন, প্রস্রাব সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে, সেটার জন্য আপনি অবশ্যই ইউরোলজিস্টের কাছে যাবেন। জি, ধন্যবাদ স্যার। প্রোস্টাটাইটিসের একটি বিষয় আমরা জানলাম যে এখান থেকে বন্ধ্যাত্ব হতে পারে পুরুষদের ক্ষেত্রে। এছাড়া আর কি কি সমস্যা হতে পারে শারীরিক অন্যান্য ধরনের? অন্যান্যদের মধ্যে যেটা হয়, যে ওই যে বললাম যে একটা মেন্টাল একটা ট্রমার মধ্যে চলে যায় পেশেন্ট অনেক সময়, যারা বিশেষ করে ক্রনিক আকার ইয়া করছে। তারপরে আপনার এই ইনফেকশনটা যদি প্রপার ওয়েতে ইয়া না হয়, তাহলে এই ইনফেকশনটার শরীরের অন্য জায়গায় ছড়িয়ে যেতে পারে, সেটার একটা সম্ভাবনা থাকে। ওইখানকার যদি কোনো নার্ভ দুর্বল ডেভেলপ করে যায়, বিশেষ করে ক্রনিক পেলভিক পেইন সিনড্রোম যেটা ইয়াগুলো হয়, তো সেই জিনিসগুলো থেকে পেশেন্টদেরকে বেরিয়ে আসা, অনেক সময় আপনাকে এটার জন্য অর্থোপেডিক্সও ইনভলভ করা লাগতে পারে, অস্বাভাবিক কিছু না। ফিজিওথেরাপি, এই যে মাল্টি ডিসিপ্লিনারি ট্রিটমেন্টে অনেক সময় প্রয়োজন হতে পারে। প্রোস্টাটাইটিসের সাথে প্রোস্টেট ক্যান্সারের কোনো সম্পর্ক আছে কিনা? না, যেটা হয় সেটা হলো যে প্রোস্টাটাইটিস হলে সেরাম পিএসএ, যেটা দিয়ে আমরা প্রোস্টেট মার্কারটা ইয়া করি ক্যান্সারের ক্ষেত্রে, যে প্রোস্টেট গ্ল্যান্ডে বিশেষ করে আফটার 50-60 যে প্রোস্টেট ক্যান্সার হয় মানুষের, পুরুষদের ক্ষেত্রে, সেক্ষেত্রে দেখা যায় পিএসএটা বেড়ে যায়। তো এটা আমাদের ইয়াতেই আছে, গবেষণা মানে আমরা ইয়া করেও দেখেছি যে প্রোস্টাটাইটিস হলেও আপনার পিএসএটা বাড়তে পারে। সুতরাং এই পিএসএ বাড়লেই যে আমাকে ক্যান্সার হয়ে গেল, ব্যাপারটা সেরকম না, এটাও পেশেন্টকে বোঝাতে হবে। অনেক সময় পেশেন্ট, এখন যে যুগে, যে ইন্টারনেটের যুগ, স্বাভাবিকভাবে পেশেন্ট সব কিছু কিন্তু আপনার কাছ থেকে যাওয়ার পরে, আপনার কাছে আসার আগে এবং চিকিৎসকের যাওয়ার পরে পেশেন্টকে পুরো নেট ইয়ে করে সে তার দেখে নেয়, যে চিকিৎসকের আগেই তারা জেনে যায় যে ইন্টারনেটের মাধ্যমে। যখনই দেখে যে তার পিএসএ বেশি, তখনই তার মাথায় ইয়া করে যে আমার তলে তো ক্যান্সার হয়ে গেল কিনা, সে স্বাভাবিকভাবে আরও বেশি ট্রমার মধ্যে পড়ে যায়। তো সেই জিনিসগুলো পেশেন্টকে ওইভাবে বুঝিয়ে দেওয়া যে হ্যাঁ, আপনার অ্যান্টিবায়োটিক থেরাপির পরে যদি আপনার পিএসএটাকে কমে আসে, তাহলে তো আমি ধরেই নিব যে আমার মানে প্রোস্টাটাইটিসের কারণে আমার পিএসএটা বেড়েছে, ক্যান্সারের কারণে না। আর ক্যান্সার কারণে হলেও যদি ইয়া বাড়ে, পিএসএ বাড়ে, আদার্স পরীক্ষা নিরীক্ষাগুলো করে, ওই যে বললাম যে রেকটাল আল্ট্রাসোনোগ্রাম করা যেতে পারে। সেই ক্ষেত্রে যদি আপনার ট্রিটমেন্টের পরেও যদি পিএসএটা না কমে, এমআরআই করে দেখা যেতে পারে যে প্রোস্টেট গ্ল্যান্ডে আদার্স কোনো প্রবলেম আছে কিনা।
এই যে প্রোস্টাটাইটিসটা আপনি বলছেন যে স্বল্পমেয়াদী হতে পারে অথবা দীর্ঘমেয়াদীও হতে পারে, প্রোস্টাটাইটিস থেকে বাঁচার বা প্রতিরোধের উপায়গুলো সম্পর্কে জানতে চাচ্ছি। থ্যাংক ইউ আপনাকে সুন্দর কোশ্চেনের জন্য। এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে, আপনার লাইফ স্টাইলটাকে চেঞ্জ করতে হবে, যে আপনাকে হেলদি লাইফের মধ্যে চলে আসবে, একটা ডিসিপ্লিন লাইফের মধ্যে চলে আসতে হবে। আপনি শাক সবজি ফল এগুলো বেশি করে খান, অতিরিক্ত ঝাল, অতিরিক্ত মশলা, অতিরিক্ত চর্বি জাতীয় খাবারগুলোকে অ্যাভয়েড করেন, ফাস্ট ফুডটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করেন। এবং যারা ইয়ার মধ্যে থাকেন, যে সেক্ষেত্রে আমি বলবো যে হেলদি সেক্সুয়াল লাইফ মেনটেন করা, সেই ক্ষেত্রে দেখবেন যে আপনি এটা থেকে অটোমেটিক্যালি বেরিয়ে আসতে পারবেন, সমস্যা হবে না। ধন্যবাদ স্যার। আমাদের সময় স্বল্পতার জন্য এর বেশি আগাতে পারছি না, তবে এই স্বল্প সময়ের মধ্যে অত্যন্ত তথ্যবহুল একটি আলোচনার জন্য আপনাকে আমাদের দর্শক এবং আমাদের বিআরবি হসপিটালের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ।